রহিম, আজকে এমন একটা কর্মসূচিতে আমি এসেছি, এটা একটা ব্যতিক্রম ধর্মী কর্মসূচি। আজকের সভার সভাপতি আমার অত্যন্ত আদরের প্রিয়, খুব সুন্দর বক্তব্য রেখেছে, গঠনমূলক বক্তব্য রেখেছে। আমি ধন্যবাদ জানাই আজকের সভাপতিকে। আজকে যে আয়োজনটা করেছে, এই আয়োজনটা কাদের জন্যে? এখানে অনেক আমার ডান দিকে বা দিকে আমার শ্রদ্ধেয় অধ্যক্ষ সাহেব, আমাদের কলাতিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি সাহেব, আমাদের কলাতিয়া হাই স্কুলের প্রধান শিক্ষিকা সাহেব এবং আমাদের নেতৃবৃন্দরা এখানে অনেকে উপস্থিত আছেন। আমি কারো আর পরিচয় দিলাম না, অনেকে উপস্থিত আছেন। আমার সামনে অনেক উপস্থিত আছেন, মেধাবী ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন। এই যে আলোর মিছিল, মেধাবৃত্তি, এই পরীক্ষাটা যে চালু করেছে, এই জন্য আমি আলোর মিছিলের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। এই জন্য ধন্যবাদ জানাই যে এখানে মেধার প্রতিযোগিতা হয়েছে। এই প্রতিযোগিতার জন্য কি করতে হয়েছে? ছেলে মেয়েদেরকে বাড়িতে লেখাপড়া করতে হয়েছে, ঠিক কিনা? তার মানে আগে যেরকম ছাত্র ছাত্রী ছিল, এই লেখাপড়া করাতে আরো ভালো ছাত্রছাত্রী হয়ে গেছে। কথাটা ঠিক কিনা? এতে যেমন তার শিক্ষকরা অবদান রেখেছে, তার মা বাবারা অবদান রেখেছে, এতে করে সে ভালো ছাত্রছাত্রী হয়েছে। কথাটা ঠিক কিনা? আচ্ছা, এই বৃত্তি পরীক্ষার নামটা শুনলেই আমার ভিতরে খুব একটা আশার সঞ্চার হয়। কারণ আমি নিজে একসময় বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, নিজে। সে বৃত্তি পরীক্ষা যখন দেই, তখন স্বাধীনতা সংগ্রাম চলতেছে, 1971 সাল নাকি? হ্যাঁ, তো না আচ্ছা, তো সেখানে আমার সেন্টার পড়েছিল জিঞ্জিরা। আমি হযরতপুর প্রাইমারি স্কুল থেকে বৃত্তি পরীক্ষা দিয়েছি। সেই বৃত্তি পরীক্ষা হযরতপুর স্কুল থেকে 8 জন, আমরা একজন মেধাবী শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক মাহতাবউদ্দিন স্যার, ওনার তত্ত্বাবধানে আমরা ছিলাম 8 জন এক বাড়িতে। আব্দুর রাজ্জাক তালুকদারের ঘরে থেকে 8 জন একসঙ্গে লেখাপড়া করেছি এবং 8 জনের মধ্যে প্রতিযোগিতা হয়েছে এবং 8 জনের মধ্যে আমরা 2 জন বৃত্তি পেয়েছিলাম। তার মধ্যে আমি একজন ছিলাম। এই জন্য বৃত্তি পরীক্ষাটা শুনলেই আমার খুব ভালো লাগে যে আমিও তো একদিন বৃত্তি পেয়েছি সে 8 জনের মধ্যে। আচ্ছা, তো বৃত্তি পেলাম, বৃত্তি পেয়ে কি করব? এই যে এখানে এই কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হইলাম 6 এ ভর্তি হয়ে বৃত্তির টাকা আমাদের প্রধান শিক্ষক সাদেক আলী স্যার এখন নাই, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। অনেক শিক্ষক নাই, ইদ্রিস আলী স্যার নাই, তারপরে কুদ্দুস স্যার নাই, কাশেম স্যার নাই, তারপরে আর কে পড়াতো আমাদের? আরো অনেকেই ছিলেন, নাই। আবু বকর স্যার ছিলেন এক সময়, তাই না? তো যখন লেখাপড়া করলাম এখানে ক্লাস 6 এ, তখন আমি ক্লাস 6 এ ফার্স্ট হয়ে গেলাম, প্রথম স্থান অধিকার করলাম। সাদেক আলী স্যার সেটা ঘোষণা করলো এখানে। তখন এগুলি ছিল না, এই যে বিল্ডিংও ছিল না, এই দেওয়ালও ছিল না, টিনের ঘর ছিল, সোজা টিনের ঘর, নিচ দিয়ে মুরগি ঢুকতো। ফার্স্ট হলাম যখন, তখন আমি ক্লাস 7 এ গিয়ে ভর্তি হইলাম ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে। চলে গেলাম ওখানে গিয়ে
আজান তো অনেক জায়গায় পড়তেছে, কি করবো বলেন? তারপরে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে ভর্তি হলাম 7-এ গিয়ে। ওই 7-এ গিয়ে ওখানে ভর্তি হলাম, ওখানে ক্লাস 7-এ সেকেন্ড হইলাম ওখানে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে। তারপরে আস্তে আস্তে এইটা স্কলারশিপ দিলাম, তারপরে ম্যাট্রিক পরীক্ষা দিলাম ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে। তারপর ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট পড়লাম, তারপরে মেডিকেলও গেছিলাম, কিন্তু পড়া হয় নাই। কেন হয় নাই? ঢাকায় চান্স পাই নাই, পাইছি চিটাগংয়ে, এই জন্য পড়া হয় নাই। গেলাম 1 বছর লস দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে। এই তো শুরু হয়ে গেল, ওখানে রাজনীতি শুরু হয়ে গেল। সেখানে আমার মনে হলো যে রাজনীতি করলে হয়তো এলাকার জন্য কিছু করা যাবে। কারণ আমরা যখন এখানে পড়তাম তখন নদী পার হয়ে বালু পাড়িয়ে তারপর আসতে হতো। বর্ষার সময় এক বাড়িতে থাকতে হতো, কি কথা ঠিক কিনা? বর্ষার সময় এক বাড়িতে থাকতে হতো, তারপরে পড়াশোনা করতে হতো। অনেক কষ্টের ছিল, সে কষ্ট করেই সবাই লেখাপড়া করছে। এবং এখানকার সৈয়দ সাদেক আলী স্যার সহ অন্যান্য শিক্ষকরা অবদান রেখেছেন। তার পরবর্তীতে যখন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে যখন 7-এ পড়তাম, থাকতাম হোস্টেলে, স্কুলের হোস্টেলে। হোস্টেল থেকে বাড়ি যেতাম, বাড়িতে গিয়ে বন্ধের দিন নদীর পাড়ে বসতাম। তো নদীর পাড়ে বসে দেখতাম যে আমাদের বাড়িতে তো বিদ্যুৎ নাই, আমাদের গ্রামে বিদ্যুৎ নাই, নদী পার হয়ে আসতে হয়, আর নয় বয়লারপুর থেকে ভুটে যেতে হয়, আর না হয় কলাতিয়ার খাল দিয়া যেতে হয়। কি মনে আছে আপনাদের? এই অবস্থা ছিল। আর না হয় কাঁচা রাস্তা দিয়ে খোলা বেবিতে যেতে হয়। কি ঠিক কিনা কথাটা? কাঁচা রাস্তা ছিল কিন্তু কলাতিয়া রাস্তা, কাঁচা রাস্তা দিয়ে খোলা বেবিতে যেতে হয়। তখন আমার মাথার মধ্যে আসতেছে, তখন আমি যখন স্কুলে পড়ি, তখন ক্লাস 7-এ, তখন যে সরকার ছিল, এই সরকারের একজন স্পিকারের ছেলে, কারেন্ট বিদ্যুৎ গেছে, কারেন্ট গেছে, কারেন্ট চলে গেছে। বিদ্যুৎ চলে আসে, বিদ্যুৎ ছিল, কানেকশনটা ছুটে গেছিল। তো আমি যে কথা বলছিলাম, তো ছুটিতে গিয়ে নদীর পাড়ে বসতাম। নদীর পাড়ে বসে দেখতাম যে বিদ্যুৎ নাই, গাড়ি নিয়ে আসতে পারি না আমরা। তখন বাসি, তখন মাথার মধ্যে চিন্তা আসলো আস্তে আস্তে, যখন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে পড়ি, সাথে তৎকালীন সরকারের স্পিকারের ছেলে পড়তো আমার সাথে, বাহার। তো ও খুব গল্প করতো যে আমাদের বাড়িতে বিদ্যুৎ নিয়ে গেলাম, এটা নিয়ে গেলাম, ওইটা নিয়ে গেলাম। স্পিকারের ছেলে, মানে বাংলাদেশের 2 নম্বর ব্যক্তি আব্দুল মালিক উকিলের ছেলে আমার সাথে পড়তো। তার বললাম, তোমরা বিদ্যুৎ নিয়ে যাও, আমাদের কিন্তু বিদ্যুৎ নাই, আমাদের ওখানে কি দেওয়া যায়? বললো না, দেওয়া যাবে না, ওখানে বিদ্যুৎ আছে। তখন তো আমরা রাজনীতি করি না, তখন আমরা রাজনীতির মধ্যে নেই। তখন এটা দেখতে দেখতে অনেক জায়গায় এগুলি দেখছি, ওনাদের যেখানে দরকার সেখানে নিচ্ছে। এর পরবর্তীতে যখন দেখলাম যে আর বিদ্যুৎ হলো না, কেরানীগঞ্জের 98 গ্রামে বিদ্যুৎ ছিল না, গ্যাস ছিল না, রাস্তা পাকা ছিল না, এই যে ব্রিজ ছিল না, স্কুল ভাঙা টিনের ঘর ছিল। এগুলি মাথার মধ্যে আমার ঘুরতো।
যে কিভাবে এগুলি করা যায়। কারণ বিভিন্ন জেলায় যেতাম তো অনেকের সাথে বেড়ানোর জন্য, গিয়ে এগুলি দেখে মনে হতো কেরানীগঞ্জে কেমনে হবে সেই জিনিস, কারণ আমার বাড়ি কেরানীগঞ্জ, যে আমাদের গ্রামে কেমনে হবে। এগুলি চিন্তা করতে করতে এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতায় আসলো। সিপাহী জনতার শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্ত বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান আসার পরে বিএনপি ক্ষমতায় আসলো। তখনও চেষ্টা করলাম, কিন্তু বিদ্যুৎ আর হলো না। তখন কিন্তু এমপি ছিল বিএনপিরই, কিন্তু পারে নাই, এত কাভার দিতে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। যাই হোক, তখনও ৯৮ গ্রামে বিদ্যুৎ নাই। তারপরে এরশাদ ক্ষমতায় আসলো। এরশাদ ক্ষমতায় আসার পর তো নাই, কোনো কিছুই নাই, কোনো কিছুই হচ্ছে না। সেই ৯৮ গ্রামে বিদ্যুৎ নাই, এক গ্রামে নতুন করে বিদ্যুৎ দেয়নি। ৯ বছর জাতীয় পার্টি ছিল। ৯০ সালের পরে, ৯০ সালে যখন আমি ভিপি হইলাম, ৬ তারিখে জুনের ভিপি হইলাম, নির্বাচন হলো ২৭শে ফেব্রুয়ারি পরের বছর ৯১ সালে। মাত্র কয় মাস? জুন থেকে কয় মাস? ৭ মাস। এই ৭ মাস পরে এমপি ইলেকশন। তখন আমাকে নমিনেশন দিয়ে বসলো। আমি তখন প্রস্তুত ছিলাম না। তখন আমি ছাত্র দলের কনভেনার, ডাকসুরও ভিপি, এই অবস্থায় নমিনেশন, ছাত্র অবস্থায়। তো যখন দিল, তখন ম্যাডাম আসলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আসলেন সুভাড্ডা মাঠে আমার নির্বাচনী জনসভায়। সুভাড্ডা নির্বাচনী জনসভায় এসে উনি বক্তব্য দেবেন। কি দিয়ে আসলেন? লঞ্চ দিয়ে পার হইলেন, ওখান থেকে আবার যাবে মুন্সিগঞ্জ। ওই সুভাড্ডা স্কুলে দাঁড়িয়ে আমি বক্তব্য দিলাম যে ম্যাডাম, আমাকে তো নমিনেশন দিয়েছেন, কেরানীগঞ্জের জনগণ যদি আমাকে নির্বাচিত করে এবং আমি যদি এমপি হই, নির্বাচিত হই, আল্লাহ যদি করে, তাহলে কেরানীগঞ্জ প্রত্যেক গ্রামে গ্রামে বিদ্যুৎ দিতে হবে, গ্যাস দিতে হবে, রাস্তা পাকা করতে হবে, জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ করতে হবে, বসিলা ব্রিজ করতে হবে, কামরাঙ্গীরচর খোলামোড়া ব্রিজ করতে হবে, ওই আলিপুর ইটাপাড়া ব্রিজ করতে হবে, তুরাগের উপর দিয়ে ব্রিজ করতে হবে। এইগুলি বললাম, এগুলি এবং স্কুল কলেজ পাকা করতে হবে, নতুন নতুন প্রাইমারি স্কুল করতে হবে, হাই স্কুল করতে হবে, কলেজ করতে হবে। সমস্ত কথা উনি বলে গেলেন যে আপনাদের ছেলেকে রেখে গেলাম। দ্বিতীয়বার বললেন, প্রথম ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে আমাদের ডাকসুর সম্বর্ধনা হয়েছিল স্পাইনি কলেজে। সেখানে বলে গেছিলেন যে আপনাদের ছেলেকে দিয়ে গেলাম, আপনাদের ছেলেকে দেখে রেখেন। ঠিক ৯০ সালে ২৫শে জুন ৬ জুন ভিপি হইলাম, ২৫শে জুন খালেদা জি আসলেন স্পাইনি কলেজে আমাদের সম্বর্ধনায়। সেটার সভাপতি ছিল কে জানেন? ছাত্র দলের, আজকের কলাতিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি পলাশ, ও সভাপতি করছিল ছাত্র দলের, এবং নজরুল পরিচালনা করছিল। বেগম খালেদা জিয়া বললেন আর কারো লাগবে না, ছাত্রদের দিয়ে প্রোগ্রাম করবো। কারণ বিএনপির কেউ রাজি ছিল না, ভয় পাইছে জাতীয় পার্টিকে। জাতীয় পার্টি কি ভয় পেয়ে কয় না সম্বোধনা এখানে হইলে এখানে করতে দেবে না। তখন ছাত্ররা এরা ডাকসু ভবনে গিয়ে বললো আমরা সম্বোধনা দেব। সেই সম্বোধনা দিয়েছে। সেখানে বেগম খালেদা জিয়া বলে গিয়েছিলেন, ঠিক একই কথা বলে গেলেন সুভাড্ডা হাই স্কুল, সুভাড্ডা মাঠে। বলার পরে কেরানীগঞ্জে আপনারা তো আমাকে এমপি বানাইলেন, আল্লাহ তাআলা বানাইলো। তখন বিদ্যুৎ একটার পর একটা গ্রামে গ্রামে দেওয়া শুরু করলাম। গিয়ে একবার হযরতপুর নদী রিভার ক্রস করে ওইদিকে কুন্ডা থেকে হযরতপুর পর্যন্ত পুরো প্রতিটা গ্রামে গ্রামে বিদ্যুৎ সংযোগ দিলাম আমরা, মনে আছে। পরে বলা হলো আমার মা বোনদের কথা দিয়েছিলাম যে গ্যাস দেব,
এই কলাতিয়ার সন্তান মিস্টার জাহিদ, চিনেন আপনারা? হ্যাঁ, সে পেট্রো বাংলায় চাকরি করতো, তার খুঁজে বাইর করলাম। বের করে আমি বললাম আসেন, আমার বাসায় বসলাম। বসে বললাম আমার গাড়িতে উঠেন। উঠলাম। কুন্ডা থেকে হজরতপুর গাড়ি নিয়ে যেতে পারি না, কি করব? গেলাম মাওয়া রোডে। ওখানে গিয়ে চিনমতি সেতুর ওখানে আজানটা শেষ, বড় আজানটা পড়তেছে। ওইদিকে কুন্ডা থেকে হজরতপুর, ওইদিকে কুন্ডা হজরত, আগে বললাম যে কুন্ডাতে নেব আগে গ্যাস, তারপরে হজরতপুর নেব। মানে হজরতপুর আসলে তো সাতটা, কালিন্দি, জিঞ্জিরা, তারানগর হয়ে যেতে হবে, কলাতিয়া, তাই না? তো সেইভাবে আমরা গ্যাস আনলাম। দিতে 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 প্রত্যেক ইউনিয়ন টাচ করলাম আমরা। গ্যাস চলে আসলো। বিদ্যুৎ রিভার ক্রস করায় নিয়ে গেলাম, বিদ্যুৎ হইল, গ্রামে গ্রামে বিদ্যুৎ, এগুলো হয়ে গেল। এই যে স্কুল, ভাঙা টিনের ঘর, বিল্ডিং হয়ে গেল। ওই সৈয়দপুর প্রাইমারি স্কুল বিল্ডিং হয়ে গেল। সব প্রাইমারি স্কুল বিল্ডিং হয়ে গেল আল্লাহর রহমতে। তারপরে হাই স্কুলগুলো বিল্ডিং হয়ে গেল। এগুলো হতেই থাকলো। টিটিসি হলো, এবং বিভিন্ন দিক দিয়ে, এবং পূজা মণ্ডপ, বলতে হয় আমাকে সত্য কথা, মনোহরিয়া পূজা মণ্ডপ আওয়ামী লীগ দখল করছিল, কি ঠিক কিনা? হিন্দু সম্প্রদায়ের ভাইরা তার এখানে বোধহয় আছেন দুই একজন। হ্যাঁ হ্যাঁ, মনোহরিয়া, সে পূজা মণ্ডপ উদ্ধার করে দিছি, দেউলি পূজা মণ্ডপ উদ্ধার করে দিছি। মানে আমরা কারোটা জোর করে খেতে দেই নাই, চেষ্টা করছি যে হিন্দুদের সম্পদ হিন্দুদের থাকবে, এগুলি আমরা করেছি। অতএব বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান যে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, এটাই বড় দৃষ্টান্ত। এটা এই যে পূজা গেল, দুর্গা পূজা, আমাদের প্রতি নির্দেশ ছিল 8 ঘন্টা করে ডিউটি। প্রত্যেক পূজা মণ্ডপে 8 ঘন্টা করে ডিউটি দিচ্ছেন না? প্রত্যেক নেতারা ভাগ করে করে 8 ঘন্টা করে 24 ঘন্টা 3 শিফটে ডিউটি করছে আমাদের সারা বাংলাদেশে। এটা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশ ছিল, এটা আমরা এটা করেছি। তারপরে দেখেন অবস্থা হইল, জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ হবে, গেলাম লন্ডনে 92 সালে। বেগম খালেদা জিয়া গেলেন জাতিসংঘের অধিবেশনে। তা আমাকে ইলিয়াসকে আর রতনকে বললেন, ইলিয়াস কিন্তু গুম হয়ে গেছে, ছাত্র দলের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিল। এই 3 জনের দায়িত্ব দিলে লন্ডনে একটা জনসভা করবে খালেদা জিয়া। গেলেন উনি জাতিসংঘে, আমেরিকা, ভাষণ দিয়ে লন্ডনে আসলেন। লন্ডনে জনসভা অর্গানাইজ করার দায়িত্ব ছিল আমাদের উপর। আমরা ওই প্রত্যেকটা স্টেটে গেলাম। লন্ডন শহরের পাশে একটা নদী, নদীর নাম টেমস নদী। ওই নদীর উপর 17টা ব্রিজ ঘুরতে ঘুরতে দেখলাম, টানেল সহ। সেই 17 ব্রিজ হওয়ার কারণে লন্ডন শহর এই পার থেকে ওই পারে আরেকটা লন্ডন শহর হয়ে গেল। আসলেন ম্যাডাম লন্ডনে, জনসভায় বক্তৃতা দিলেন, উঠলেন প্লেনে। প্লেনে ওঠার পরে বললাম, ম্যাডাম আমার একটা কথা আছে। উনিও খুব খুশি, খুব জনসভা ভালো হয়েছে খুব। তো আমি বললাম, ম্যাডাম লন্ডন শহরে 22 দিন ঘুরলাম, ঘুরে দেখলাম লন্ডন শহরের পাশে টেমস নদী, টেমস নদীর উপর 17টা ব্রিজ। এই ব্রিজ হওয়ার কারণে লন্ডন শহরের ওই পাশে আরেকটা লন্ডন শহর হয়ে গেছে। তো বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার পাশে বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গা নদীর প্রতি একাধিক ব্রিজ হয়, তাহলে বুড়িগঙ্গার ওই পারে কেরানীগঞ্জ আরেকটা ঢাকা শহর হয়ে যাবে। যখন এই কথা বললাম, ম্যাডাম হেসে দিলেন, বললেন ঠিক আছে, তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পেরেছি। গেলেন, আসলেন ঢাকায়, এসে ফাইন্যান্স মিনিস্টার সাইফুর রহমানকে ডাকলেন, যোগাযোগ মন্ত্রী তৎকালীন কর্নেল অলিকে ডাকলেন, সুগন্ধায় বসলেন, বসে বললেন আমার কি চাই দেখেন। আমি বললাম জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ করতে হবে, যেটা ম্যাডাম কথা দিয়ে আসছেন নির্বাচনী জনসভায়। তারপরে ওয়াশপুর বসিলা ব্রিজ করতে হবে, কামরাঙ্গীরচর খোলামোড়া ব্রিজ করতে হবে, আলিপুর ব্রিজ করতে হবে। এগুলি বলার পরে বলেন যে দিয়ে দেন। তখন সাইফুর রহমান বলল, এতগুলি ব্রিজ একটা নদীর উপর, আমার সুরমা নদীর উপর একটা ব্রিজ, আমি কয়টা ব্রিজ দিব এইখানে? সিলেটি ভাষায়। এটা কি বলেন ম্যাডাম? বলছে না, যা বলে তা দিয়ে দেন, আমি ওয়াদা করে আসছি, ওই দিতে হবে এই ব্রিজগুলা। তারপরে
উনি নিজে আসলেন জিঞ্জিরা বাবুজার ব্রিজ করতে, উনি নিজে আসলেন ওয়াশপুর বসিলা ব্রিজ করতে। মনে নাই আপনাদের? এই ছোটরা তো জানে না এই ইতিহাস। আমি কিন্তু 30 বছর আগের কথা বলতেছি, আমি 35 বছর 34 বছর আগের কথা বলতেছি। অনেকেরই জন্ম হয় নাই, অনেকে জানেই না, অনেকে ছোট ছিল, অনেকে মুরব্বীরা জানেন এই ঘটনাগুলি। এইভাবে কিন্তু হয়েছে কেরানীগঞ্জ। সেই কেরানীগঞ্জ আজকে জমির দাম কত, জমির দাম কি রকম দেখেন। এই ব্রিজগুলি হওয়াতে, বিদ্যুৎ আসাতে, গ্যাস আসাতে ঢাকা শহরের মতো দাম হয়ে গেছে না? 1 কোটি টাকা শতাংশ বসিলা ব্রিজের গোড়ার সাইড দিয়া, জিঞ্জিরা বাজার ব্রিজ 3 কোটি 4 কোটি টাকা শতাংশ, এগুলি আজকে হয়ে গেছে। ওই সমস্ত ব্রিজের গোড়ায় কিন্তু আমার 1 কাঠা জায়গাও নাই। আমি করতে পারতাম, আমি তখন কিনতে পারতাম যে ব্রিজ হবে, কিনে রাখি, কিনি নাই। সেখানে আমরা চেয়েছি যে জনগণ উপকৃত হোক, জনগণ উপকৃত হবে, আমরা সেটা করি না। আজকে জনগণ উপকৃত হয়েছে, কেরানীগঞ্জবাসী সেটা মূল্যায়ন করছে। প্রথমবার দিছে 32,000 ভোট বেশি, দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার দিছে 72,000 বেশি, চতুর্থবার ইলেকশনে দিছে 82,000 বেশি। তো কেরানীগঞ্জের জনগণ দিল না আমাকে, খালেদা জিয়াকে দিল না, তারেক রহমানকে দিল না, দিল জিয়াউর রহমানকে দিল। কেরানীগঞ্জের মানুষ অকৃতজ্ঞ না, কেরানীগঞ্জের মানুষের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তারা কখনো ভুল করেনি, ভুল করবে না। তবে বলতে পারেন বিগত 3টা নির্বাচন হইল দিনের ভোট রাতে হয়েছে, ঠিক না? দিনের ভোট রাতে, এটা কোনোদিন হয়েছে? সরকার গঠন করছে, খালেদা জিয়া 96 সালে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দিল। আমি নিজে 4 বার এমপি হয়েছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে, তাহলে নিরপেক্ষ নির্বাচন হয়। খালেদা জিয়া 96 সালে সংসদে বিল পাশ করিয়ে তত্ত্বাবধায়ক সরকার দিল, কিন্তু হাসিনা ঈশা কি করলো? তত্ত্বাবধায়ক সরকার কথা বাতিল। কি করতে হবে? তার অধীনে নির্বাচন করতে হবে। 3 নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিতে পারে নাই, তারা ইলেক্টেড হয়েছে। 18তে ব্যারিস্টার অমিকে আমাকে তো করতে দিল না ইলেকশন, ব্যারিস্টার অমি ইলেকশন করলো, ভোট দিতে পারেন নাই। আপনারা করছেন? পারেন নাই। ইনশাল্লাহ দেখেন জনগণ কি করতে পারে, আল্লাহ কি করতে পারে। সূরা আল ইমরানে আছে, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা। রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন। পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন। জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। কে করেন? আল্লাহ করেন। আল্লাহ করে দিল, আল্লাহ করে দিল। ইলিয়াস আলীকে গুম করছে, চৌধুরী আলমকে গুম করছে, সুমনকে গুম করছে, এবং বহু শত শত নেতা কর্মী গুম করছে, হত্যা করছে, শহীদ হয়েছে। সর্বশেষ আমার ছাত্র জনতার ভাইয়েরা, হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে তারা। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এখন নির্বাচন হইলে কি হবে? নির্বাচন হইলে কি বিএনপিও হবে না? ইনশাআল্লাহ আল্লাহ যদি আনে হবে। কারণ কি জানেন? শেখ হাসিনা 57 জন পিডিআর এর সেনা কর্মকর্তাকে হত্যা করছে। কতজনকে? 57 বার তার ফাঁসি হবে, 57 বার ফাঁসি হবে। হাজার হাজার ছাত্র জনতাকে গণহত্যা করেছে, কতবার ফাঁসি হবে তার? অতএব শুধু তার নয়, শেখ হাসিনা সহ তার যে দূষণ আছে প্রত্যেকের ফাঁসি হবে। এই বিচারে বাংলার মানিতে হবে। অতএব শেখ হাসিনা সহ যারা এতদিন এই নির্মম ভাবে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, লুটতরাজ করেছে, তাদের জায়গা এই বাংলাদেশে আর নেই, হবে না। জনগণ আর তাদের আনবে না। ভোট হলে তো আসবেই না, কখনই আসবে না। অতএব আপনাদের কাছে অনুরোধ, এই কথাগুলি মনে রেখে কাজ করবেন। শহীদের রক্তের দিকে তাকবেন। কোন রক্ত কখনো বৃথা যায় না,
52-এর ভাষা আন্দোলনে যায় নাই, মায়ের ভাষা পেয়েছিলাম। আমরা মায়ের ভাষা পেয়েছিলাম সেদিন সালাম, বরকত, জব্বরের রক্তের বিনিময়ে। 62-র শিক্ষার অধিকার পেয়েছিলাম ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে। 69-এর গণঅভ্যুত্থান পেয়েছিলাম ওই আসাদকে দেখেন, আসাদের রক্তের বিনিময়ে। 1971 সালে মুক্তিযুদ্ধে যে স্বাধীনতা পেলাম, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ওনার ঘোষণার পরে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছে। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা। 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশটাকে বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্বে নূর হোসেন জাহাদ, ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম। খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিল। এরপরে 16 বছর আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। সর্বশেষ ছাত্র জনতা শহীদ হয়েছে, দেশ নতুন বাংলাদেশ হয়েছে। অতএব এই কথাগুলি মনে করতে পারি এই জন্যে যে আপনারা ইতিহাস দেখেন, যখনই দেশের ক্রান্তিকাল এসেছে জিয়া পরিবার সংকটকালে পাশে দাঁড়িয়েছে জনগণের। জিয়াউর রহমান পাশে দাঁড়িয়েছিল স্বাধীনতার ঘোষণা দিয়ে, খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে দাঁড়িয়েছিল পাশে আপসীন আন্দোলন করে। তারেক রহমান 16 বছর আন্দোলনে জনগণের পাশে দাঁড়িয়েছে। একটা কথা সুদূর প্রসারী, তারেক রহমান বলেন যে দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে। তাহলে কি রাজপথে হইল না ফয়সালাটা? কোথায় হইল? রাজপথে ফয়সালা হয়েছে। এই হাজার হাজার ছাত্র জনতার রাজপথে রক্ত দিয়ে তারা আজকে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে। এটা মনে করে আপনারা কাজ করবেন। তাই আজকে যারা বৃত্তিধারী ছাত্ররা তোমরা জীবনে অনেক বড় হবে, তোমরা এই দেশ পরিচালনা করবে। আমাদের তো সময় শেষের দিকে, তোমাদের শুরু ইনশাআল্লাহ। এই ইতিহাসগুলি তোমাদের জানতে হবে, এই ইতিহাস সামনে রেখে কাজ করতে হবে। তাহলে জীবনে বড় হয়ে দেশ পরিচালনায় অংশগ্রহণ করে সঠিকভাবে তোমরা দেশ পরিচালনা করতে পারবে ইনশাআল্লাহ। এটাই আমাদের বিশ্বাস তোমাদের উপর। এই বিশ্বাস রেখে আজকে যে আলোর মিছিল, মেধাবৃত্তি, যে আজকে এখানে পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছ, তারা জীবনে অনেক ভালো ছাত্রছাত্রী আছো, হবে, আরো ভালো করবে, বিসিএস পরীক্ষা দেবে, ভালোভাবে আরো বড় জায়গায় যাবে। এবং যারা আসতে পারে নাই তারা যে 700 নাকি এখানে প্রতিযোগিতা করেছে এবং কত 700+, অতএব এভাবে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটবে। এই আলোর মিছিলকে আমি ধন্যবাদ জানাই এবং এই আলোর মিছিলকে ভবিষ্যতে এই আলোর মিছিলের জন্য তার সদস্যদের জন্য যা কিছু করা প্রয়োজন আমি এবং ব্যারিস্টার আমি করবে ইনশাল্লাহ। আপনাদের জন্য, আপনাদের জন্য করবে, আপনাদের পাশে থাকবে, আপনাদের পাশে থাকে কাজ করবে। আমি সর্বশেষ দোয়া চাবো আপনাদের কাছে। 18তে ব্যারিস্টার আমি নির্বাচন করেছে, ইনশাল্লাহ এইবার আবার নির্বাচন করবে। আপনারা দোয়া করবেন ব্যারিস্টার আমির জন্য, দোয়া করবেন, আপনাদের দোয়া চাই আপনাদের কাছে। এই কথা বলে আমি আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং যারা মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, আল্লাহ আমাদের ক্ষমতা আনলে আমরা আরো বড় ধরনের বৃত্তি আমরা শুরু করবো। আগে যেটা করেছিলাম আমরা ক্ষমতায় থাকা অবস্থায়, যেটা যারা স্কলারশিপ পেত তাদেরকে আমরা এভাবে বৃত্তি দিতাম বিভিন্নভাবে। আমরা আগামীতে মেধার প্রতিযোগিতা ঘটাবো এই কেরানীগঞ্জের মধ্যে ইনশাআল্লাহ। এবং আলোর মিছিল যেটা করেছে আমাদের পদ আবার নতুন করে 16 বছর পরে দেখাই দিল, আমরা এটা অনুসরণ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, আলোর মিছিলের সকল সদস্যকে ধন্যবাদ। আর একটা কথা সঠিক বলছে, মধ্যে লেখা ছিল, ঢাকা কলেজের দেওয়ালের মধ্যে লেখা ছিল, ঢাকা কলেজে সবসময় মেধাবী ছাত্ররা ভর্তি হতো। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গ্রাম থেকে যারা ভালো ফলাফল করতো তারা কিন্তু ঢাকা কলেজে ভর্তি হতো, ঠিক কিনা? এখানকার সন্তানও আছে। ওই যে ডাক্তার জয়নাল এই কলেজ থেকে, এই স্কুল থেকে পাস করেছে, তাই না? এই ছেলে ঢাকা কলেজে ভর্তি হবে। আমি একদিন এই বারান্দাতে ঘুরতেছে, আমাদের সালাম ডাক্তার সহ জয়নাল কি হোস্টেলে একটা সিট লাগবে, ঢাকা কলেজে ভর্তি হয়েছে।
সাথে সাথে তার সিটের ব্যবস্থা করে দিছি। দেখলাম যে প্রত্যন্ত অঞ্চলে যারা মেধাবী ছাত্র বাংলাদেশ থেকে বেছে বেছে যারা মানে ভালো রেজাল্ট করেছে তারা ভর্তি হয়েছে ওখানে। সেই ঢাকা কলেজের দেওয়ালে লেখা, তুমি কোথা থেকে